চলুন আজ শোনা যাক বাংলার দুটি গ্রাম নোয়াহাটি আর শিবপুরহাটির এক গা ছমছমে রহস্যের কথা। এক অশরীরী আতঙ্ক কিভাবে পুরো গ্রাম দুটোকে গ্রাস করে ফেলেছিল তারই গল্প আজ আমরা দেখব। ভাবুন তো একবার, কি হবে যখন মৃতেরা আর শান্তিতে থাকতে চায় না, যখন প্রতিশোধের আগুন এতটাই তীব্র হয় যে অতৃপ্ত আত্মারা নিজেরাই ফিরে আসে বিচার করতে। তখন ভয় আর রহস্যের এক অন্য অধ্যায় শুরু হয়, তাই না? গল্পের প্রথম পর্বে আমরা দেখব কিভাবে ভয় কাটা হয়ে উঠেছিল একটা গোটা গ্রাম। আসলে নোয়াহাটি আর শিবপুরহাটির শান্ত জীবনে হঠাৎ করেই এক অজানা আতঙ্ক নেমে আসে। একের পর এক অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনা গ্রাম দুটোকে গ্রাস করতে শুরু করে। সবকিছু শুরু হয়েছিল হারান নামের এক ভ্যানচালককে দিয়ে। গভীর রাত, গ্রামের শ্মশানঘাটের কাছে একদম নির্জন রাস্তা। হঠাৎ সে দেখে দুজন মহিলা কাঁদছে। তার মনে প্রথম যে প্রশ্নটা আসে, এই নির্জন রাস্তায় এত রাতে ওরা কি করছে? আর ঠিক এই প্রশ্নটা দিয়েই এক অশুভ রহস্যের পর্দা ওঠে। প্রথমে মনে হয়েছিল এটা হয়তো একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু না, দেখুন কিভাবে আতঙ্কটা ছড়ালো। প্রথম রাতে হারান দেখল দুজন মহিলাকে, তার ঠিক দুরাত পর আরেকজন কৈলাস নামের এক মুদি দোকানিকে একা একজন মহিলা ভুলিয়ে নিয়ে যায়। আর দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই দুই গ্রাম থেকে বেশ কয়েকজন পুরুষ উধাও। তার পরের সপ্তাহে যখন কয়েকটা ছিন্নভিন্ন লাশ পাওয়া গেল, তখন তো আতঙ্ক একেবারে চরমে পৌঁছালো। মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেল। যখন পরিস্থিতি একদম হাতের বাইরে চলে গেল, ভয় আর আতঙ্ক যখন শোহের সীমা ছাড়ালো, তখন ডাক পড়ল পুলিশের। শুরু হলো ইন্সপেক্টরের তদন্ত। আর এখান থেকেই গল্পটা একটা নতুন মোড় নেয়। তো ইন্সপেক্টর দেবাশিস যখন গ্রামে এলেন, সবাই তো ভয় কাটা। একজন সিএনজি চালক প্রথম একটা সম্ভাবনার কথা বলল। সে বলল, এটা কি কোনো হিংস্র ডাকাত দলের কাজ হতে পারে? সত্যি বলতে এটাই ছিল এই সব ভয়ঙ্কর ঘটনার প্রথম কোনো যৌক্তিক ব্যাখ্যা। কিন্তু গল্পটা তো কোনো সাধারণ ডাকাতের না। ইন্সপেক্টর যখন যুক্তি খুঁজছেন, ঠিক তখনই তিনি সরাসরি সেই ভয়ঙ্কর সত্যার মুখোমুখি হন। শুরু হয় অন্ধকারের সাথে তার লড়াই। ভাবুন একবার দৃশ্যটা। এক রাতে ইন্সপেক্টর দেবাশিস টহল দিচ্ছেন। হঠাৎ গাড়ির হেডলাইটের আলোয় দেখলেন রাস্তার ঠিক মাঝখানে সাদা শাড়ি পরা একটা নারী বসে আছে। চারপাশটা যেন এক মুহূর্তে থমথম করে উঠল। রহস্যটা আরও বাড়ল যখন ওই নারী ইন্সপেক্টরের ড্রাইভারকে তার নাম ধরে ডাকল, সুবল। শুধু তাই নয়, সে নিজেকে সুবলের ছোটবেলার বন্ধু গৌরী বলেও পরিচয় দিল। এটা তো অবাক করার মতনই ব্যাপার, তাই না? তারপর সেই নারী একদম আকুতি করে বলতে লাগল, আমার সাথে চল সুবল, আমার কি হয়েছে তা শুধু তোকেই বলতে পারব। তার ওই কান্না আর পুরনো বন্ধুত্বের দোহাই শুনে সুবল যেন কেমন সম্মোহিত হয়ে গেল। কিন্তু ইন্সপেক্টর দেবাশিসের ব্যাপারটা একদমই ঠিক লাগছিল না। তার মনে হচ্ছিল এর পেছনে আরও বড় কোনো রহস্য আছে। তাই তিনি ঠিক করলেন লুকিয়ে ওদের পিছু নেবেন। আর এই সিদ্ধান্তটাই তাকে গল্পের সেই ভয়ঙ্কর সত্যের দিকে নিয়ে যায়। আর এখান থেকেই গল্পের আসল জট খুলতে শুরু করে। আমরা জানতে পারি দুই বোনের সেই মর্মান্তিক কাহিনীর কথা। কারা ওরা, আর কেনই বা তাদের এই ভয়ঙ্কর রূপ? ইন্সপেক্টর যা খুঁজে পান তা কোনো মানুষ নয়, তা হল অতৃপ্ত আত্মা। মানে এমন এক অশান্ত সত্তা যে মৃত্যুর পরেও শান্তি পায়নি। কোনো এক গভীর আঘাত বা প্রতিশোধের আকাঙ্ক্ষা তাকে পৃথিবীতে বেঁধে রেখেছে। যখন ইন্সপেক্টর জঙ্গলের গভীরে গিয়ে দেখেন যে ওরা ড্রাইভারের রক্ত খাচ্ছে, তিনি হতভঙ্গ হয়ে যান। আর ঠিক তখনই ওই দুই বোন গৌরী আর গঙ্গা তাকে উপহাস করে বলে, আমাদের মারবেন? আমরা তো কবেই মরে গেছি। এই একটা কথা যেন ইন্সপেক্টরের পায়ের তলার মাটি সরিয়ে দেয়। আর এখানেই পুরো গল্পটা ঘুরে যায়। যাদের আমরা এতদিন ভয়ঙ্কর খুনি ভাবছিলাম, তাদের পেছনের করুণ কাহিনীটা সামনে আসে। আসলে হয়েছিল কি, এই দুই বোন গ্রামের মোড়লকে বেআইনিভাবে একটা মন্দির ভাঙতে দেখে ফেলেছিল। আর এর প্রতিবাদ করায় মোড়ল তাদের খুন করে। শুধু তাই নয়, গোপনে তাদের দেহ পুড়িয়ে দেয়, যাতে তারা কোনো দিন বিচার না পায়। আর তাই নিজেদের বিচার নিজেরাই করতে তারা প্রেতাত্মা হয়ে ফিরে আসে। গল্পটা এবার তার ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। একদিকে আইনের বিচার, আর অন্যদিকে অলৌকিক প্রতিশোধ। শুরু হতে চলেছে এক রক্তাক্ত অন্তিম প্রতিশোধ। এখানে আমরা বিচারের দুটো পথে দেখতে পাই। একদিকে ইন্সপেক্টর, যিনি দুর্নীতিগ্রস্ত মোড়লকে গ্রেফতার করে আইনের পথে শাস্তির আশ্বাস দেন। আর অন্যদিকে ওই দুই বোনের আত্মা, যারা এই আইনি ব্যবস্থাকে পুরোপুরি প্রত্যাখ্যান করে। তাদের চাই নিজেদের হাতে প্রতিশোধ। ওরা পরিষ্কার জানিয়ে দেয়, আমরা তখনই তৃপ্ত হব যখন ওই শয়তানটাকে আমরা নিজেরাই শাস্তি দিতে পারব। তাদের কাছে এর বাইরে আর কোনো বিচার নেই। আর এরপরই সে ক্লাইম্যাক্স দৃশ্যটা আসে।
এক চূড়ান্ত হিংসাত্মক মুহূর্তে দুই বোন ঝাঁপিয়ে পড়ে তাদের হত্যাকারী ওই মোড়লের উপর আর তার রক্তপান করে নিজেদের ভয়ঙ্কর প্রতিশোধটা সম্পূর্ণ করে। প্রতিশোধটা শেষ হওয়ার সাথে সাথেই যেন সব শান্ত হয়ে যায়। দুই বোনের আত্মা অবশেষে শান্তি পায়। তাদের সেই আর্তনাদ, আজ থেকে আমরা মুক্ত, আমরা মুক্ত, বাতাসে মিলিয়ে যায়, আর তারা চিরকালের জন্য সেই গ্রাম থেকে উধাও হয়ে যায়। তাহলে দেখুন, এই গল্পটা শুধু একটা ভূতের গল্প নয়, এটা আসলে বাস্তব অবিচারের উপর ভিত্তি করে তৈরি একটা অলৌকিক কাহিনী। এটা আমাদের ভাবতে বাধ্য করে শিকার আর শিকারীর মধ্যেকার ওই সূক্ষ্ম রেখাটা নিয়ে। যখন আইন নিরীহদের রক্ষা করতে পারে না, তখন কি হয়? আর এই বিশ্বাস যে কিছু আত্মা তাদের উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত পৃথিবীতেই থেকে যায়, সেটাও এই গল্পের মূল বিষয়। এই প্রশ্নটা দিয়ে আজকের আলোচনাটা শেষ করা যাক। যখন বিচার ব্যবস্থা নিরপরাধকে রক্ষা করতে ব্যর্থ হয়, তখন প্রতিশোধই কি ন্যায় বিচারের অন্য একটা রূপ হয়ে উঠতে পারে? এই গল্পের উত্তরটা কিন্তু বেশ অস্বস্তিকর আর আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করে।